শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশের বাইরে রাজনৈতিক অঙ্গনে। এটি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি আরও একটি বিষয় আছে, যেটি ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তার হত্যাকাণ্ডের খবর এসেছে। সেখানকার পুলিশ জানিয়েছে যে তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের প্রমাণ তাদের কাছে আছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি মার্কিন নিষেধাজ্ঞা, কলকাতায় এমপি আজিম খুন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানে দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় মার্কিন নিষেধাজ্ঞা, কলকাতায় এমপি আজিম খুন। মার্কিন নিষেধাজ্ঞা নিয়েই প্রথমে আলাপটি যদি শুরু করি, যে সাবেক সেনাপ্রধান সাবেক হয়ে গেছেন এই মুহূর্তে। উনি সেই অর্থে আওয়ামী লীগের সাথে সরাসরি কোনো কমিটিতে বলি কোনো রাজনৈতিক তার পরিচয়ও নেই। উনি সাবেক সেনাপ্রধান এবং সাবেক হয়ে গেছেন। এরপর ওনার নিষেধাজ্ঞা বা এটি অনেক বেশি মনোযোগ, কৌতূহলের কারণ কি? নম্বর ওয়ান হচ্ছে, উনি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, সেনাবাহিনী, এবং আমাদের অত্যন্ত গর্বের জায়গাটিও তাই। তো আমার জানা মতে আজিজ আহমেদের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার 4টি ভাইয়ের মধ্যে একজন ভাই আততায়ীর হাতে নিহত হয়েছেন, অপঘাতে মৃত্যু হয়েছে। তিনজনই আপনার হত্যাকাণ্ডের সাথে, একাধিক হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। 2টো মামলায় তার 2 ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ছিল, 1 ভাইয়ের ফাঁসির আসামি ছিলেন। এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ডের লোক বাংলাদেশ সেনাবাহিনীতে, আমার তো ধারণা মেজর র্যাঙ্কের উপরও কেউ উপরে উঠছে কিনা আমার জানা নাই। মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল তো পরের কথা। ইট ইজ ভেরি আনফর্চুনেট, আই মাস্ট সে। এটা অত্যন্ত আমাদের জাতি হিসেবে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের যে এইরকম একটি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ক্যালিবারের লোক, তিনি বাংলাদেশের অত্যন্ত একটি গৌরবজনক প্রতিষ্ঠান, আমাদের গর্বের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমরা আমাদের সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে আমরা মনে করি, ওই বাহিনীটিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। না, ক্যালিবার বলতে ওটা ব্যক্তিগতভাবে ওনার মেধা নিয়ে বা সেটিও কি বিষয়ে না? আপনি তো বলছিলেন ওনার পারিবারিক যারা তাদের সদস্যদের কথা। আমি ওনার পারিবারিক সদস্যদের কথা বলি, কারণটা হচ্ছে যে আপনি যদি বলেন যে গোবরেও পদ্ম ফুল ফোটে, সেটা আলাদা কথা, আমি তা যাই না। কিন্তু ওনার ক্যালিবার বা ওনার মেধা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এইটা মনে করি যে পুরো পরিবারটাই একটা নটোরিয়াস পরিবার। তার থেকে উনি নটোরিয়াস কিনা আমি জানি না, এটা আমার জানা নাই। তবে ওনার যে আচরণগুলো, উনি যে ওনার ভাইদের সাথে পলাতক ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, এগুলো তো ফটো পত্রপত্রিকা এর আগেও প্রকাশিত হয়েছে, তাই না? আর ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র জেনে শুনেই এইগুলো করেছে। এবং কর্নেল শহীদ বলে এক ভদ্রলোক, উনিও বোধহয় পলাতক বিদেশে থাকে, তার সাথে ওনার যে কথোপকথন, দোস্ত করে যে কথোপকথন আমরা ইউটিউব চ্যানেলে যেটা দেখেছি, তাতেও আপনি যারা ক্যালিবারের কথা বলেন, আমাকে কখনই মনে হয়নি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ সার্ভিং আর্মি চিফ, তাকে কখনই আমার মনে হয়নি যে হি ওয়াজ এ ম্যান অফ টেস্ট। তাকে খুব রুচিশীল লোক আমার মনে হয়নি। যাই হোক, এবং মনে হওয়ার কোনো কারণও থাকে না, কারণ তার ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। তো এখন কথা হচ্ছে কি যে আপনার এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ওনার ব্যাপারে ওনাকে যে একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে, এটা মোটামুটি ইট ওয়াজ এক্সপেক্টেড, আই মাস্ট সে। এটা প্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিত না। বরং বলা যেতে পারে যে অনেক পরে ডেলিভারি হয়েছে। এটা আরও আগেই ডেলিভারি হওয়ার কথা, যখন আপনার আল জাজিরাতে যখন
অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে যখন একটা সিরিজ প্রচারিত হলো, একটা ডকুমেন্টারি প্রচারিত হলো, তারপর থেকে উনি সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, আইএসপিআরকে ব্যবহার করেছেন, করে মানে ওনার সাফাই প্রচার করতেছে মানে মিডিয়াতে, ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা সেই জায়গাও না, মানে যেই কারণে আপনার আজিজ আহমেদকে যেই কারণে আপনার নিষেধাজ্ঞার আওতায় ফেলেছে, ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনার আন্ডারমাইন করা, অথবা মানে সেগুলো ঠিকমতো কাজ করতে না দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এটার জন্য শুধুই আজিজ আহমেদ দায়ী? আমি তো তা মনে করি না। যেমন মনে করেন, আমি খুব ব্লান্টলি যেটা বলতে চাই, মানে আমি যদি আইনমন্ত্রীর কথা বলি, বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী খুব রাইটলি বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর অপিনিয়নের সাথে একমত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা মানে আপনার আইনি প্রতিকার পেতে হলে তাকে আইনের কাছে আগে নিজেকে সোপর্দ করতে হবে, তারপরে তিনি প্রতিকার পেতে পারেন। বাংলাদেশ হিস্ট্রিতে, আমি ইন্ডিয়া বা অনেকে কথায় কথা মানে পৃথিবীর কোনো জায়গায় নেই, আমি তো অত জানি না, শুধু আমি বাংলাদেশটাই জানি যে বাংলাদেশে শুধুমাত্র আজিজ আহমেদের 2 ভাই ছাড়া, হ্যাঁ, মানে আপনার অভিযুক্ত হয়েছেন, শাস্তির মুখোমুখি হয়েছেন, মামলার মধ্যে পড়েছেন, কিন্তু আইনে নিজেকে সোপর্দ না করে তারা মানে রাষ্ট্রপতির মানে পেয়েছেন, কি বলে, কৃপা পেয়েছেন, মানে মার্জনা পেয়েছেন। এই ধরনের রেকর্ড বাংলাদেশে নাই। যে 401 ধারার 401-এর যে ক দিয়ে যে প্রয়োগের কথা বলা হয় আইনের, সেটা শুধুমাত্র এদের বেলায় সেটা প্রযোজ্য হয়েছে। এখন কথা হচ্ছে কি, এটা কে করেছেন? আইনমন্ত্রী করেছেন। স্বাভাবিক, এটা লিগ্যাল অপিনিয়ন তো তারই, মানে আমি আইন মন্ত্রণালয়, আপনি সাজা মওকুফের কথা বলছেন? অবশ্যই আইন মন্ত্রণালয়ের কথা বলবো। আইন মন্ত্রণালয়ের একজন তো প্রধান থাকেন। আইনমন্ত্রী এখন বলছেন আমি ঠিক জানি না, অথচ উনি তাদের লয়ার ছিলেন, এই ক্রিমিনালদের লয়ারও ছিলেন উনি মন্ত্রী হওয়ার আগে। ওনার বাবাও এদের লয়ার ছিলেন, সুতরাং এদের না চেনার কোনো কারণ, এবং এরা খুব নটোরিয়াস, যারা সেই তখন পেশাগত কারণে উনি ছিলেন। হ্যাঁ ছিলেন। তো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল, মানে যখন মানে উনি আইনজীবী হিসেবে এদের আইনজীবী ছিলেন, মানে আইন পেশা যখন ছিলেন, পরবর্তীতে তিনি যখন মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার পরে তখন তিনি আবার ওইটা প্রসেসে তিনি আবার মানে করলেন, মাফ করে দিলেন। আচ্ছা, মাফ করেন, উনি তো মাফ করেন না, মানে প্রসেস করলেন, মানে ফরওয়ার্ড করলেন। এখন আমি এরপর যখন সাংবাদিকরা ওনাকে, যে আমি পত্রিকার রিপোর্টে দেখলাম, প্রথম আলোতে দেখলাম, উনি ওনার মন্তব্য বলেছেন ইট ইজ নট ম্যান্ডেটেড, বাধ্যবাধকতা না যে মানে আইনের কাছে সোপর্দ করতে হবে। আপনার কি খেয়াল আছে, আপনার ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সাহেব, উনি সরকারের কাছ থেকে, ওনার ক্যান্সার ছিল, সরকারের কাছ থেকে উনি পারমিশনের চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন। উনি যখন মোটামুটি ক্যান্সার, ওনার মোটামুটি যখন লাস্ট স্টেজ, অ্যাট দ্যাট টাইম ওনার বিরুদ্ধে ঢাকার জজ কোর্টে একটা রায় হলো 10 বছরের শাস্তি। তো উনি ওনার আইনজীবীদের দিয়ে উনি অ্যাপিল করাইলেন, বললেন যে উনি ক্যান্সারের ওনার স্টেজ খুব খারাপ অবস্থা, উনি দেশে ফিরতে পারছেন না, বাট উনি এই রায়টা উনি সংক্ষুব্ধ, উনি প্রতিকার চান, উনি আপিল করতে চান। তখন মানে আপনার বিজ্ঞ আদালত বলে দিলেন যে না, বিদেশে বসে কোনো প্রতিকার পাওয়া যাবে না, ওনাকে আসতে হবে। অথচ উনি আসার মতন অবস্থা ছিলেন। আবার এই লোকটি কিন্তু আইন অনুযায়ী উনি আদালতের অনুমতি নিয়ে, সরকারের অনুমতি নিয়ে কিন্তু চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে আপনার বাধ্যবাধকতা নাই। কার জন্য বাধ্যবাধকতা নাই? যারা আমার কাজে লাগে। ওই যে আপনার বক্তব্য যে হারিস আহমদ, আপনার আজিজ আহমদের ভাই হারিস আহমদ, পুলিশ, র্যাব, বেনজির, এগুলো আমাদের গুন্ডা, আমরা যেভাবে ইউজ করি আর কি, মানে ওর ভাষায়, বুঝতে পারছেন? তাহলে এখন এই গুন্ডা ঠুন্ডা ব্যবহার করার জন্য সরকারের যাদের লাগে, তাদের বেলায় আপনার মানে আইনের সোপর্দ হওয়ার দরকার পড়ে না। আর বিরোধী দলকে টাইট দেওয়ার জন্য তখন মানে আপনার আইনের সোপর্দ হইতে হবে আগে, তারপর আমরা তো মানে সার্বিকভাবে সরকারের দায় রয়েছে কি বলছেন? অবশ্যই আজিজ আহমদ যদি এই কারণে যদি অ্যাকিউজড হন, তাহলে এটার জন্য যারা প্রক্রিয়া করেছেন, এবং এটা তারা অবশ্যই, এটা আমি আপনার ডক্টর শাহদিন মালিকের অপিনিয়ন আমি দেখলাম, উনিও বলেছেন যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, এবং যদি এটা যদি প্রক্রিয়া বলতে আপনি নিয়োগ প্রক্রিয়া বলছেন? নিয়োগ প্রক্রিয়া না, আমি প্রক্রিয়া বলতে চাই এদের যে মানে এই যে মওকুফ করে দেওয়া হলো, জি, সাজা মওকুফ করে দেওয়া হলো, তাই না? রাষ্ট্রপতির ক্ষমা তো অন্যান্য সময়ও থাকে। আপনার রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার আছে, জি, অভিযুক্ত অব্যাহতি দেওয়ার অধিকার নাই, কথাটা খেয়াল করবেন। এটা কিন্তু মানে আপনার আইন, উনি ক্ষমা করতে পারেন, কেউ ক্ষমা মার্জনা চাইলেও ক্ষমা করতে পারেন। সুতরাং এইটা তো আমি মনে করি প্যান্ডোরার বক্সটা জাস্ট ওপেন্ড। আচ্ছা, যারা মনে করছেন, আমাদেরকে বলছিল না স্যাংশন ভুলে যান, স্যাংশন আর আসতেছে না, সব তলে তলে
সব হয়ে গেছে, আমরা শুনে আসি। এখন তার শুরু হয়েছে। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, ডোনাল্ড লুয়ের সফরের পর মানে সফরের রেশ কাটতে না কাটতেই যেখানে বলা হচ্ছে পেছনের সব মানে অতীত হয়ে গেছে, সামনের দিকে তাকাতে চাই, তারপরে এই যখন নিষেধাজ্ঞার অবস্থা, তখন আসলে কি নতুন করে কিছু ভাববার বিষয় আসে কিনা, যেটি ডক্টর রিপন বলছিলেন? হ্যাঁ, একটা নিষেধাজ্ঞা এসছে মেজর জেনারেল আজিজ আহমেদ রিটায়ার্ডের বিরুদ্ধে। আমরা ওনার ব্যাপারে পোস্টমর্টম করতে পারি, কিন্তু রিপন ভাই যে পোস্টমর্টম করলেন ওর পরিবার নিয়ে, আবার গর্ব করলেন সেনাবাহিনী নিয়ে, নিঃসন্দেহে ওনার চাকরি জীবনে উনি কোনো ব্যত্যয় ঘটেছেন কিনা, সুবিধা পেয়েছেন কিনা, উনি কিন্তু বিজিবি আগের বিডিআর যে ওটারও 4 বছর 4 বছর ছিলেন। তাই ওনার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাটা এসছে এবং 2টা কারণ বলা হয়েছে। 2টা কারণ নিশ্চয়ই শুনেছেন, এবং আমি দেখেছি উনি খুব দ্রুত সময়ে মিডিয়াকে ডেকে কিন্তু উত্তরগুলি দিয়েছেন, প্রতিবাদ করেছেন যে এই যারা যে 2টা বিষয়, অন্য বিষয় তো এখানে আসে নাই। ওনার কিন্তু বলা হয় না যে উনি চাকরির অবস্থায় কি করেছেন বা সরকারের কি কোনো সহায়তা করেছেন, কোনো অন্য কোনো অভিযোগ নাই। আছে গণতন্ত্র আন্ডারমাইন করে অভিযোগ আছে না, স্পেসিফিক যেটা বলেছেন, স্পেসিফিক এটা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন যে আমি আমার ভাইদেরকে চাকরি অবস্থায় কোনো সুবিধা দিয়েছি কিনা, এবং উনি ডেট উল্লেখ করে বলেছেন কখন কারণ ওনাদের যে বাই নিয়ে কথা হচ্ছে 2002 সালে উনি বিদেশ চলে গেছেন, এবং পলাতক, বিদেশ চলে মানে পলাতক ওনার না, উনি খুব আইনগতভাবে গিয়েছেন, এটা ক্লিয়ার করা হয়। ঠিক না ভাই, আমি ভাই স্পেসিফিক বলতে পারবো, স্পেসিফিকলি বলছি। আচ্ছা, বাপ মায়ের নাম বদলায়, নিজেদের নাম বদলায়, তারপর উনি যখন বিজিবিতে ছিলেন বা সেনাবাহিনীতে ছিলেন, ওনার ভাইদেরকে স্পেসিফিক কোনো কাজ দিয়েছেন কিনা এটা কিন্তু কোথাও আসে না, ঠিকাদারি বা অন্য সুবিধা দিয়েছেন কিনা। তার মানে এই 2টা অভিযোগ করা হয়েছে, কিন্তু উনি খুব দ্রুত দিয়েছেন। এখন দেখুন, এটা তো একতরফা ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র যাকে খুশি তাকে দিতে পারেন, এটা তো দ্বিপাক্ষিক ব্যাপার না। আমার উপর বিচার করতে দিচ্ছেন না, আমাকে সবুজ করে তো দিচ্ছেন না, কারণ দর্শানো তো দিচ্ছেন না। তারপর লক্ষ্য করে দেখেন যে ভিসা নীতির কথা বলা হয়, এটা কিন্তু ভিসা নীতির পার্ট না। ওনার ভিসা কিন্তু বাতিল করা হয়নি, রিভোকড হয় নাই। পোর্ট অফ এন্ট্রিতে ওনাকে হবে, এবং এটা কিন্তু যে কোনো সময় উইথড্র হতে পারে। কারণ আমাদের যে এটা বলা হয়েছিল নির্বাচনের আগে, সেই পর্যায়ে কিন্তু এটা পড়ে না, মানে সেই নীতির আওতায় পড়ে না। দ্বিতীয়ত, জেনারেল আজিজ কিন্তু এখন সরকারের কোথাও নাই, বা উনি চলে যাওয়ার পর চুক্তিভিত্তিক সেটাও কোথাও সরকারের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আপনি যেটা বলছেন, আমি মনে করি যে এখন সরকারের ইমপ্যাক্ট হওয়ার কথা না, ওনাদের দৃষ্টিকোণ থেকে ওনারা করেছেন। জেনারেল আজিজ সাহেব এটা জবাব দিচ্ছেন, হয়তো উনি আরও বিষয়টা ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিষয়টা জানাবেন যে আপনারা যে অভিযোগ দিয়েছেন এটার কোনো দালিলিক প্রমাণ আছে কিনা আপনাদের কাছে। অবশ্যই উনি ফেস করবেন, যেহেতু উনি খুব দ্রুত এটার ব্যাখ্যা দিয়েছেন, উত্তর দিয়েছেন। অনেকে কিন্তু চেপে যান, উনি কিন্তু চেপে যান নাই। আমার ধারণা সকালে হওয়ার পর 9টার মধ্যে উনি কিন্তু মিডিয়াকে ডেকেছেন, কথা বলেছেন, এবং দেখুন, এটা আমরা তো দেখেছি যে উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যান, ওনাকে কিন্তু 19 বার মানে গান সেলুট দেওয়া হয়েছিল, তাই না? তাই এই সম্মানও কিন্তু আমেরিকা দিয়েছে। তো সেই আমেরিকা এখন কি কারণে, হ্যাঁ এখন বলতে না, কাকতালীয় বলতে পারেন যে ডোনাল্ডো আসলো, এয়ারপোর্ট দেওয়া হলো, বিষয়টা তো তা না। আমরা যতটুকু জানি আমেরিকা চট করে কিছু দেয় না, দীর্ঘদিনের প্রসেসে একটা জিনিস প্রক্রিয়া হয়। সো আপনি যেটা বললেন যে লো চলে গেল, হাওয়া চলে আসলো, বিষয়টা তা না, তাই না? আমি বলছি নীতিতে কি সেই অর্থে তারা তাদের যে নিশ্চয়ই এটা অনেক আগের সিদ্ধান্ত, এবং আপনি লক্ষ্য করেছেন ডোনাল্ডো এবার যে বক্তব্য দিয়ে গেছেন যে পিছনে যাই হয়েছে আমরা নতুনভাবে আগাতে চাই, আমরা সেই জায়গাটায় থাকতে চাই এবং সেভাবেই এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্পর্কটা নতুন উচ্চতায় চলে যাবে, এটা আমরা মনে করি। জি, মেজর জেনারেল আমসামিন, জেনারেল আজিজের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা, সেই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। আমি বিষয়টা 3টা ভাগে ভাগ করে দেখব। প্রথম বিষয়টা রাষ্ট্রীয় পর্যায়ে,
দ্বিতীয় বিষয়টা হচ্ছে সরকার পর্যায়ে, আর তৃতীয়টা হচ্ছে সেনাবাহিনী, সামরিক বাহিনী। রাষ্ট্রীয়ভাবে যদি আপনি দেখতে চান, আপনাকে ফিরে যেতে হবে 21 সালে, যখন আল জাজিরা তাদের প্রথম প্রকাশ করলো এই ঘটনা। নাম ছিল অল দি প্রাইম মিনিস্টার মেন। এটা তখন থেকে কিন্তু শুরু হয়েছে। আমার অবাক লাগে যে তখন সরকার এই তথ্যচিত্রটি সম্পর্কে, প্রতিবেদন সম্পর্কে আন্তর্জাতিকভাবে, আইনগতভাবে কোনো ব্যবস্থা নেননি, এবং সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এই তিনটি বিষয় জড়িত আছে: রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের নীতি আদর্শ, সংবিধানের নীতি আদর্শ, এইগুলো বিভিন্নভাবে লঙ্ঘিত হয়েছে কিনা সে প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা দরকার ছিল। যদি ধরা যেত, ব্যবস্থা নেওয়া যেত, তাহলে তো আজকে এই ঘটনাটা ঘটতো না। অনেক কিছুই আমরা হয়তো সংশোধন করে ফেলতে পারতাম। কারণ এই যে অভিযোগগুলো করা হয়েছে যে রাইজের বিরুদ্ধে, তার মধ্যে বিষয়গুলো কিন্তু যুক্ত আছে। গণতন্ত্রের প্রশ্ন যুক্ত আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়নের প্রশ্ন জড়িত আছে, জনগণের আস্থা কমিয়ে আনার প্রশ্ন জড়িত আছে। এগুলো অবশ্যই একটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে সরকার। সরকার তো সরাসরি এই ঘটনার সাথে জড়িত হয়ে গেছে। যেখানে অল দি প্রাইম মিনিস্টার মেন বলা হচ্ছে, সরকার প্রধানকে উল্লেখ করে কথা বলা, এটা তো কোনোভাবেই বলা যায় যে ওভারলুক করা যায় না। এখানে তো দায়িত্ব ছিল, এবং এখনো যে ঘটনাগুলো বলা হচ্ছে সেখানেও জিনিসটা উল্লেখ করা হচ্ছে। আর সেনাপ্রধানকে নিয়োগ কে দেয়? কারা দেন? নিয়োগ প্রক্রিয়াটা, যেন এক ভাই যেমন বললেন যে কে সেনাপ্রধান হওয়ার যোগ্য নয়, শুধু সেনাপ্রধান নয়, একটা জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, এমনকি ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার উপযুক্ত কারা? এখানে পেশাগত দক্ষতার প্রশ্ন কতখানি, তার শৃঙ্খলা, ব্যক্তিগত শৃঙ্খলার রেকর্ড কিরকম, তার পেশাদারিত্বের রেকর্ড কিরকম, এগুলো সবকিছু বিবেচনা করে দেওয়ার কথা। এখানে আমি বলবো, যেহেতু আমি সামরিক বাহিনীতে ছিলাম, আমি কাউকে খাটো করে কথা বলতে চাই না। তো বড় কথা হচ্ছে এই পদ্ধতিগুলো দীর্ঘদিন থেকে কিন্তু আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বেই এই অনুসরণ করা হচ্ছে, হয়ে আসছিল। কিন্তু আমাদের দেশে, আমি স্পষ্ট করে কথাটা বলতে চাই, যখন রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় প্রতিষ্ঠানগুলোর উপর, সামরিক বাহিনী একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, তাদের মধ্যে যখনই কোনো রাজনৈতিক কারণে হস্তক্ষেপ করা হবে, তখন এই ধরনের অনেক ত্রুটি, বিচ্যুতি ধরা পড়বে, আসবে। বিষয়টি আমি বলছি শুধু বর্তমান সরকার নয়, অতীতের সরকারও এই কাজ। সব সরকারকে ভাবতে হবে, সব রাজনৈতিক দলকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে। তারা কি দলীয়ভাবে চলবে, নাকি তারা নির্দলীয়ভাবে স্বাধীন সত্তা হিসাবে রাষ্ট্রীয় স্বার্থে চলবে? এই প্রশ্নটি আমি সারা দেশের মানুষের সামনে রাখছি। এই প্রশ্নের সমাধান না হলে, যখন যে সরকার আসবে, সে কিন্তু সবসময় খুঁজবে মাইম্যান, আমার কে একান্ত অনুগত, এবং তাকে দিয়ে আমি কাজগুলো চালাবো, তার কে রেকর্ড আছে না আছে কিছু আসে যায় না। এই প্রশ্নটির সমাধান মনে হয় আজকে খুব কঠিন ভাবে সামনে চলে এসছে। কেন কঠিন ভাবে? আপনি দেখুন, আমি ব্যক্তি হিসাবে কোনো কথা অত বেশি বলতে চাই না, সবাই সবকিছু জানেন, যে রাজি সম্পর্কে সবাই জানেন, তার ভাইদের সম্পর্কে সবাই জানেন, এবং ঘটনাবলী সম্পর্কেও সবাই জানেন, আলোচনা করেছেন।
এটা আমি পুনরাবৃত্তি করতে চাই না। প্রশ্ন হলো, এই ঘটনার ফলে শুধু যুক্তরাষ্ট্রকে দোষ দিতে লাভ নেই, বরং আমি বলবো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা দীর্ঘদিন থেকেই বলা যায় খুব সহজ সরল পথে এগোতে পারেনি। যদিও কূটনৈতিকভাবে বলা হয় আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের স্ট্র্যাটেজিক সম্পর্ক, আমাদের অনেক পারস্পরিক ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমরা জানি রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশে যে পরিবেশ চলছে, বিশেষ করে গত নির্বাচন, সেই নির্বাচনের সময় থেকেই আমরা বুঝে ফেলেছি, সবাই জানে যে যুক্তরাষ্ট্র মোটেই এই প্রক্রিয়াগুলো সম্পর্কে সন্তুষ্ট হতে পারছে না। তারা বলেই আসছে গণতন্ত্রের কথা, বলেই আসছে আইনের শাসনের কথা, তা বলেই আসছে মানবাধিকারের কথা। আমরাও বলি, আমরা এটাও বলি, আমি ব্যক্তিগত মনে করি যে কোন বিদেশি রাষ্ট্রের কোন রকমের হস্তক্ষেপ আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, নিরাপত্তা বিষয় থাকা উচিত নয়। এই হস্তক্ষেপ হতে দেওয়া মোটেই উচিত নয়। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা ভালো করে জানি যে বিষয়গুলো হচ্ছে। জি, আমি আবার আসবো আপনার কাছে। এবং এখানে আমি বলবো যে এই শেষ কথাটা বলি, জি প্লিজ। এই সামরিক বাহিনী রাষ্ট্রের যেমন একটা মর্যাদা হানি হচ্ছে ঘটনার সাথে, সরকারের যেমন একটা মর্যাদা হানি ঘটছে, একইভাবে সামরিক বাহিনীর মর্যাদা হানি হচ্ছে। এই ধরনের বিষয় নিয়ে যতই আমরা তর্ক বিতর্ক করি না কেন, পাবলিক পারসেপশনে আমরা মর্মাহত, খুবই দুঃখজনক হয়েছে। জি, এবং এগুলো যাতে ভবিষ্যতে না হতে পারে, বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমার মনে হয় সরকারকে খুবই সতর্কভাবে এগোনো উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। ডক্টর আসিফুজ্জামান রিপন, যে বিষয়গুলো বলা হলো এর মধ্যে এবিএম রিয়াজুল কবির কাউসার যেটি বলছিলেন যে জেনারেল আজিজের যে মানে প্রক্রিয়ায় উনি এসেছেন জেনারেল পর্যন্ত, এখানে ওনার যে ধাপগুলো, সেখানে তো খুব একটা ব্যত্যয় ঘটেনি। উনি জিওসি ছিলেন, কোয়ার্টারমাস্টার জেনারেল ছিলেন, বা বিজিবির প্রধান ছিলেন, এই বিষয়গুলো ছিলেন। মানে কি ওনাকে আনা হয়েছে ওইভাবেই, ওনাকে ওইভাবেই, মানে হি ওয়াজ রিয়ার্ড, ওনাকে ওইভাবেই তৈরি করা, উনি ব্রিগেড কমান্ড করেছেন, তৈরি করা হয়েছে। ওনাকে যদি আগে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো তাহলে উনি কমান্ড করতে পারতেন, ব্রিগেড করতে পারতেন না। উনি যদি অনেক আগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, উনি কি বিজিবি ডিজি হতে পারতেন? পারতেন না, সোজা কথা। আচ্ছা, কিন্তু ওনাকে করা হবে, কারণ আপনি দেখবেন, আমি শুধু ছোট্ট বেনজির একটা উদাহরণই দিই। একটা কর্তৃত্ববাদী সরকার দেখবেন যে মানে 3 নম্বরই লোক পছন্দ করে। আমি 3 নম্বরই লোকটা মানে সামাজিকভাবে 2 নম্বরই বলে একটা শব্দ প্রচলিত আছে, এই জন্য আমি 3 নম্বরই বললাম আর কি। 3 নম্বরই লোক পছন্দ করে কর্তৃত্ববাদী সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য। যেমন দেখবেন, মনে করেন পুলিশের বেনজির, ওর বিরুদ্ধে স্যাংশন আছে, গভর্নমেন্ট জানে, জেনে শুনেই তাকে পুলিশের আইজি করা হলো। কেন করা হলো? যে ও তো সিল খাওয়া, ওর তো ডাইনি বাই যাওয়ার কোনো কায়দা নেই, আমি বাঁচলেও আছে, ও বাঁচলে আমি আছি, মানে বিষয়টা এরকম আর কি। পরস্পরের জন্য যখন গভর্নমেন্ট যখন খুব প্রচণ্ড মানে প্রেশারে থাকে ইন্টারনালি অ্যান্ড মানে ইন্টারন্যাশনালি, তখন কি করে গভর্নমেন্ট, তখন এই কর্তৃত্ববাদী শাসকগুলো, তখন তারা এই বেনজিরের মতো লোকজনকে তারা পছন্দ করে, রাখতে হয়, কারণ ওদেরকে দিয়ে কাজ করানো যায়, মানে তারা যেটা চায় তাদেরকে দিয়ে কাজ করানো যায়। আবার ওরাও কী করে, গভর্নমেন্ট আবার ব্ল্যাকমেইল করে, আমি কিন্তু জানি তুমি আমার দিয়ে কী করাইছো, আমি কিন্তু বলে দেবো। এই জন্য এরা যখন রিটায়ারমেন্টে যায় তখন এদেরকে এডিশনাল ফ্যাসিলিটিস দিতে হয়। কথা বুঝতে পারলেন? আমি জানি আমার পরিচিত অনেকেই এরকম আছে, 2-4 রিটায়ারমেন্টে দেওয়া হয় যে গাড়ি ঠাড়ি নিয়ে ঘুরে টরে মানে সিল সাপ্পর লাগায়। কারণটা কি? বিকজ গভর্নমেন্ট এদের আকাম কুকাম করেছে, তো এখন সুতরাং তারা এডিশনাল অ্যাডভান্টেজ নেয় তারা। আচ্ছা, এখন কত 12 সালে আপনার বিজিবিতে মানে আজিজ আহমদকে ঢুকানো হয়েছে, তারপর 16 সাল পর্যন্ত সে ছিল, 17-18তে বোধহয় জিওসি কুমিল্লায়, তারপরে বোধহয় কোয়ার্টার মাস্টার জেনারেল, দেন আপনার এখানে তাকে তৈরি করা হয়েছে। সোজা কথা বুঝতে পারলেন? তৈরি করার একটা প্রক্রিয়া থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে যে টার্গেটেড, যে একে কাজে লাগে। 14 সালে নির্বাচন করে, আমি আপনাকে বলি যে 14 সালে গভর্নমেন্ট যখন একতরফা নির্বাচনটা করলো, এবং একতরফা নির্বাচন করে তারা যখন আইসোলেটেড হয়ে গেল,
ইন্টারন্যাশনালি অ্যান্ড লোকালি, তখন তাদের মানে ক্ষমতাটাকে, মানে আমি ক্ষমতা বলতে এস্টাবলিশমেন্টের কথা বলছি, এটাকে কনসলিডেট করার জন্য তাদের কিছু অনুগত ডিএমপি, সিএমপি, সব নানান জায়গায় তাদের লোক দরকার, মানে যাদেরকে তারা পিটাপিটি করতে পারবে, খুনাখুনি করতে, গুম করাতে পারবে, এরকম তাদের কিছু অনুগত মাফিয়া টাইপের কিছু লোক তাদের দরকার ছিল, এবং দে অ্যাপয়েন্টেড দোজ কাইন্ড অফ পিপল। আচ্ছা, নাম্বার 2, তাহলে মানে আজিজ আহমদকে পিক করলো কেন? আজিজ আহমদকে আপনার 14 সালে ইলেকশন করার পরে যখন গভর্নমেন্ট যখন ভালনারা বলে হয়ে গেল, গভর্নমেন্ট যখন বলতে বাধ্য হলো যে বিরোধী দলকে বললো কি চান, কোন মন্ত্রের, পররাষ্ট্র, স্বরাষ্ট্র বা না কোন অস্ত্র, মানে সমস্তটাই দিয়ে দেয় কেমন একটা কথা, মানে কঠিন নির্বাচনের আগে মানে কন্ডিশনটা গভর্নমেন্টের খারাপ। আচ্ছা, তো ওইটা যখন কোনো রকম নির্বাচন করে পার পেয়ে যাওয়ার পরে তখন তাদেরকে এই আজিজ আহমদ টাইপের একটা লোক দরকার। কথাটা খেয়াল রাখবেন, আজিজ আহমদ 16 পর্যন্ত বিজেপিতে, তখন চিন্তা করলো 18 ইলেকশন যদি আবার বিরোধী দল না আসে এবং যদি আমার রাতের ভোট করতে, কারণ আমার জনপ্রিয়তা, আমার আকাম কুকাম যে জায়গায় গেছে, তাতে তো আমি নর্মাল ভোটে তো আমি পাশ করতে পারবো না, তো আমার তো বেনজির আহমদ, আজিজ আহমদ, এরকম আহম্মকও লাগবে কিছু। আচ্ছা, তো তখন তারা কি করলো, আপনার এইসব হিসেব নিকাশ করে তারা আবার আজিজ আহমদকে সেনাপ্রধান নিয়ে আসলো। আপনার কি একটা খেয়াল আছে, সেনাপ্রধান নিয়োগ করার পরে আমাদের দেশে তো একটা প্রথাগতভাবে, আমি প্রথাগতই বলবো, ওই যে আপনার কি বলে যে আপনার ওই যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকে বলা হয়, তো ওরকম আজিমপুরে আপনার স্কুলের ওইখানে বোধহয় সেনাবাহিনীর টেম্পোরারি একটা মানে ক্যাম্প এরকম করা হলো নির্বাচনের আগ দিয়ে। কত সালের নির্বাচনের কথা বলছেন? 18। তখন আজিজ আহমদ আজিমপুরের নির্বাচন মানে আর্মির স্থাপনা বা তাদের প্রস্তুতি এগুলো পরিদর্শন গেলে অ্যাজ চিফ যেতেই পারেন তিনি, রুটিন ওয়ার্ক। তো ওখানে যাওয়ার পর সাংবাদিকদের কোনো যে ভাষণ দিলেন, একটা ঐতিহাসিক ভাষণ, সে ভাষণে আমি আমার দলের লোকজনকে বললাম, তোমাদের হাতে হারিকেন, আমি তো নির্বাচনে প্রার্থী ছিলাম না, তো যারা দাঁড়িয়েছেন তাদের বললাম হাতে হারিকেন। স্ট্রাইকিং ফোর্সের নেতা কি কইছে জানো? স্ট্রাইকিং ফোর্সের নেতা মানে আজিজ আহমদ, সে বলছে যে এইরকম নির্বাচন আয়োজন, যে প্রস্তুতি সে নাকি জীবন এরকম দেখে নেই। নির্বাচন হওয়ার আগেই বলে দিচ্ছে জীবন এরকম এত সুষ্ঠু এরকম ভালো ব্যবস্থার দেখে নেই। আমরা কাম সারা, ও হওয়ার আগে এই কথা কইছে, হওয়ার পরে কি করবো তুমি বুঝে নিও। তো সুতরাং তোমাদের কোনো বেনিফিট হবে না, একটা মানে ভুল তো হয়েছে নির্বাচনে যাওয়াটা। তো যাই হোক, এখন মোটামুটি বাণিজ্য তার পিঠি ঠিক রেখে চলো যাও। এখন এই যে জেনারেল আমসামিন সাহেব যে কথাটা বললেন যে জনগণের আস্থা, প্রতিষ্ঠানে আস্থা হ্রাস পাওয়ার কারণের জন্য তো আজিজ আহমদও দায়ী। আমরা যখন আয়না ঘরের কাহিনী শুনি, আয়না ঘর নিয়ে যখন আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন আলোচনা হয়, গুমের ব্যাপার যেগুলো হয়, সেই দায়িত্ব তো আজিজ আহমদ এড়াইতে পারেন না। তার সময় অনেক এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরে তিনি যখন 18 সালে নির্বাচনটা অ্যাবসলিউটলি যে রাতের নির্বাচন, ইন্টারন্যাশনাল যে নির্বাচনটা বলে যে দিনের ভোট রাতে হয়েছে, এই রাতের ভোটের নির্বাচনটার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা অন্যতম জেনারেল আজিজ আহমদ, এবং তাকে আনার জন্য তখন সে একটা কন্ডিশন প্রবাবলি গভর্নমেন্টকে দেয়। গভর্নমেন্টও চিন্তা করছে, গভর্নমেন্টও তো সবই তো দুইজন, এরা তো মুম্বাই হাজি, তো এরা কি করে আপনার একজন আরেকজন পিচুলকায় দেয়। তখন আমি 30 সেকেন্ড নিতে চাই, স্যার আমি 30 সেকেন্ড শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আপনার গভর্নমেন্টও জানে, তার গভর্নমেন্ট ইন্টেলিজেন্সও জানে যে দুটা তিনটা ভাই খুব নটোরিয়াস, এরা তো ভালো বাংলায় বলতে পারে না। আপনি দেখবেন যে আপনার যে আল জাজিরার সাথে যে কথাবার্তা বলছে, সেই যে ল্যাঙ্গুয়েজ দেখছেন, র্যাবরে গুন্ডা বানাইছে, পুলিশের গুন্ডা বানাইছে, বেনজির গুন্ডা বানাইতেছে এই আজিজ আহমদের ভাই বলে, এইগুলো তো আমাদের গুন্ডা, ইনফরমাল কথাবার্তা। আরে ভাই এগুলো তো সচরাচর তারা, আরে ভাই ওইটা দ্যাট ইজ দ্য কালচার, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড, তার প্রস্তুতি নিয়ে। আচ্ছা, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ইন ফ্যাক্ট। তো আমি তখন হলো কি, এই লোক তখন আজিজ আহমদ, এটা তো অফিসিয়ালি আমি ক্লেম করতেও পারবো না এবং আমরা কেউ এস্টাবলিশ করতে পারবো না, গভর্নমেন্ট আন্ডার হোয়াট কম্পালশন আইনের ব্যত্যয় ঘটিয়ে আজিজ আহমদের দুই ভাই যারা আইনের সোপর্দ করেন, যারা পলাতক ছিল দীর্ঘ সময় ধরে, পলাতক ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমার ব্যবস্থা সরকার করে দিল, আরেকজনকে প্রথমে ফাঁসি থেকে যাবজ্জীবন করলো, মানে ধাপে ধাপে যাবজ্জীবন থেকে তারপরে মাফ করে দিল। তারপর আবার তিনি চান্দু কি করলো, এই চান্দু যে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলো, সেই ছবিও প্রকাশ হয়েছে। এই চান্দু যে আবার দেখা করলো পুলিশের আইজি বেনজিরের সাথে, এই সমস্ত ঘটনা বলি তো প্রতিষ্ঠানগুলো আস্থা কমে যায়, প্রতিষ্ঠানের আস্থা কমে যায় প্রতিষ্ঠানের প্রতি। না, আমি আইনি প্রক্রিয়া যথাযথভাবে কি অনুসরণ করা হয়েছে কাছে আরেকটু
মানে এই ধরনের বক্তব্য আশা করি নাই, বিশেষ করে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী। আমরা যারা রাজনীতি করি এর মধ্যে অনেকে চট করে অনেক কিছু হয়ে যায়, উপর উঠে যায়, নিচে নেমে যায়, এটা কোনো বিষয় না। কিন্তু যেহেতু আমি আর্মিতে যেতে পারি নাই বা আমি কোনো বাহিনীতে যেতে পারি নাই, তাহলে ভালো করছেন, তাহলে ওটা আরো পলিটিসাইজড। না হয়তো কি আল্লাহ এটাকে আরো বাকি কিছু পলিটিসাইজেশন থেকে আল্লাহ বাঁচাইছে। না, তারপরও ইউনিভার্সিটি পাশ করার পর সবাই একবার বিশেষ পরীক্ষা দেয় বা এইসব পরীক্ষা যাওয়ার চেষ্টা করে, চেষ্টা যে করে না তা না করে। কোন আমলে আর্মিতে অ্যাটেম্প নিয়েছিলেন? কোন বললো সপ্তম ইন্টারমিডিয়েট পাস করার পর সবাই তো ইয়াতে বিএমএ ইয়াতে চেষ্টা করে। ওইটা আবার আমাদের সময় ছিল অনেকে ইউএসএ আমেরিকা এমবিসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে, যারা পড়াশোনা করে। না সেই তো এটা একটা রুটিন ছিল, ট্রেন্ড, মানে অনেকগুলি ইয়া ছিল, কোথায় যাব, আর্মিতে যাব, আমেরিকা যাব, মেডিকেল পড়বো না ইঞ্জিনিয়ারিং পড়বো না রাজনীতি পড়বো, এই তো ছিল অবস্থাটা তখন। স্বাভাবিক। আমার এটা বলা না, আসলে দেখেন পুলিশ বলেন আর সেনাবাহিনী বলেন, আমরা গর্ব করি এবং এটা একটা মানে সুশিক্ষিত প্যানেল। প্রতিষ্ঠানকে গর্ব করব, ব্যক্তি অপকর্মকে তো গর্ব করার কোনো কারণ আপনি তো পুরো প্রতিষ্ঠানটাকে ইয়ে করে ফেলছেন। দেখেন এই আপনি যদি ব্যক্তি জেনারেল আজহারি বলেন যে আপনি বলেন যে তাকে সেট করেছে, না এটা হয় না। অবশ্যই তাকে সেট করা হয়েছে। এটা যদি আপনি বলেন এটা বলতে পারেন না, প্রসেসটাকে সে তার অবস্থান থেকে পদে পদে আসছে, না ওই পদে পদে তাকে আনছে এবং অনেক এই আইজিপি বেনজির নিয়ে কথা বলতে পারেন, বেনজির কিন্তু চলে গেছে, সবকিছু করে আসছে, তাকে কোথাও বসায় দেওয়া হয় নাই। দেখেন ভিতর শুনেন, চেয়ারে থাকলে, যেমন আপনি একটা কথা বলেছেন, আজিমপুরের ঘটনাটা বলেছেন 2018 সালের, আমরা আমাদের আগে আপনারা ক্যাম্পাসে আসছেন, এই আজিপুরের মুটটার মধ্যে আর্মিদের একটা রিক্রুটিং সেন্টার আছে, এখনো আছে, তাই না? সেটা তো আর্মির এমনি সেন্টার না, সেই জায়গায় তো স্থাপনা করা হয়েছে। আপনি যে বললেন যে হ্যাঁ উনি তো বলেছেন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন, আর আপনি যেটা বলছেন যে রাতের নির্বাচনের দায়িত্ব তাদের, আপনারা তো ওই নির্বাচনে আসছিলেন, আপনারা হাইকোর্টে কিন্তু 72টা মামলা করেছিলেন, সেই মামলাগুলি কন্টেস্ট করলেন না কেন? করব না, তাহলে বেরিয়ে আসতো। আচ্ছা দেখেন একটা অপ্রমাণিত, কোন কোর্টে করব? হাইকোর্টে। একটা এখানে ছাত্রলীগের নেতারা হাইকোর্টে, একটা অপ্রমাণিত অভিযোগ আপনারা এইভাবে একজনের উপর চাপিয়ে দিতে পারেন না। আরে ছাত্রলীগের নেতারা যখন হাইকোর্টের জজ হয়, আপনি একটা সংগঠনের দায়িত্বে ছিলেন, আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, আপনারা এই প্রক্রিয়াটা জানেন। এখন যদি আপনি এইভাবে চাপিয়ে দিতে চান, আমি মনে করি এটা আপনার কাছে আমি প্রত্যাশা করি না। হ্যাঁ, আপনি সমালোচনা করেছেন, কিন্তু আমি মনে করি এটা না। হ্যাঁ, নির্বাচন নিয়ে আপনারা 18তে আসছিলেন, বিতর্কিত করেছেন, এবার আসেন নাই। আমি তো মনে করি যে সাংগঠনিক বিদ থাকতো। আচ্ছা, এটা নিয়ে আর কথা জনগণ জানে, আর দেখুন জনগণের সাথে তো আমরাও আছি, লোক না। উনি যেটি বলছেন যে আইনমন্ত্রীর যে কার্যক্রম সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, উনি বলছেন আপনার কাছে কি মনে হয় আইনজীবী হিসেবে? না, আইনমন্ত্রী তো দুইটা, একসময় উনি আইনজীবী ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, হয়তো সবকিছু ওনার রেকর্ডে নেই, সেটা বলতেই পারেন। এটা না, উনি বলছেন যে মানে না করলেও চলে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, এটা মানে আইনের আওতায় হবে, আইনে সারেন্ডার না করে সে সুবিধা পাইতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী কারেক্ট। যাই হোক, সবকিছু বিবেচনায় রাষ্ট্রপতি বিবেচনা অনেক কিছু নিতে পারেন। কি কারণে নিয়েছেন, কখন নিয়েছেন, এটা নিয়ে আমরা দেখেন, যেহেতু আমরা তো এটা নিয়ে কথা বলতে পারি না। একটা মৃত্যুদণ্ড আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন, ওনার সেই আইনগত এখতিয়ার আছেন। দেওয়ার পরে কি আমরা বলতে পারবো উনি কেন দিলেন? কাউসার, আমি একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি দেখেন, একটা লোক মৃত্যুপথযাত্রী, যে লোকটা মারা যাচ্ছে, তখন সে ওই ডেথ বেডে সে স্টেটমেন্ট দিচ্ছে যে এই লোকটা আমার হত্যার জন্য, এবং সে আমাকে গুলি করছে, এই করছে। এই ঘটনার পরেও কি রাষ্ট্রপতি ক্ষমা করে? তাহলে ওই ফ্যামিলির প্রতি রাষ্ট্রপতি বিচার করলো না অবিচার করলো? একটা মামলায় প্রমাণিত হয়েছে সে মৃত্যুদণ্ডের আসামি, সে আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন না? পারেন, যদি ডাউট থাকে। না, দেখুন এটা কিন্তু বিষয় না। সাজা হওয়ার পর সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে, সে যে অপরাধী হোক। এটা হলো আইনের বিষয়। এখন দৃষ্টিভঙ্গি তো একজনের একটা, আমি দেখবো একভাবে, আপনি দেখবেন একভাবে, এটা দেখলে তো হবে না। এখন যে প্রেক্ষাপটটা আমরা বলতেছি কি, ট্রেন চলে গেছে, আপনি এখন টিকিট চেঞ্জ করতেছেন, এটা কি হবে? উনার বিরুদ্ধে অভিযোগ তো উনি থাকা অবস্থায় করতেন, 2 বছর আগে করতেন, তাই না? অবশ্যই। আর এই আমরা তো বলছি এটা ওয়ান ওয়ে টিকিট, ওনাকে কারণ দর্শানো হয়েছে বা কোথাও প্রমাণিত হয়েছে যে উনি এইসব দোষে
ইয়ে হয়েছে। আমেরিকা তো আদালত না যে তার আমি তো সেটা বলি নাই, না আমরা সেটা বলি নাই। এবং এটা তো একটা এরকম, এটা যে কারোর করতে পারে, করেছেন ওনারা। ওনারা 159 জনের বিরুদ্ধে এই ধরনের না, সারা বিশ্বব্যাপী ওটা করছেন ওনারা, বিভিন্ন দেশেই করছেন, শুধু বাংলাদেশে না। কিন্তু আপনার পাত্তাই দেন না, আমরা অহরহ না, এটা আমাদের দলের পক্ষ সরকার পক্ষতে বলা হয়েছে, আমরা আমলে নিয়ে নেই। আমরা তো নির্বাচন আমরা তো নির্বাচন আগে দেখেছি, আপনারা তো বলেছিলেন যারা যারা বাংলাদেশে এসেছিলেন তারা আসার পর তো আপনারা মোটামুটি কনফার্ম হয়েছিলেন এই নির্দিষ্ট সময় নির্বাচনটা হচ্ছে না। আপনারা তো তাদের দেখে বলেছিলেন যে ইউরোপিয়ান কমিশন আসছে, নির্বাচন হয়নি, এটা তো ঠিক, নির্বাচন তো হয় নাই, এটা তো একটা আমি ডামি মার্কা, আপনার নিজের একটা সিলেকশন নিজের ঘোষণা করছে। নির্বাচন কি হয়েছে? আপনি যখন একটা সংগঠনের দায়িত্বে ছিলেন, আমার সালটা যদি আপনাকে বলি, ৭৫-এর 15 আগস্টের পরে আমাদের 3টা নির্বাচন হয়েছে, ৭৯, ৮৬, ৮৮। একটা নির্বাচনও কিন্তু মানে নিয়ম সময় পার হওয়ার পর হয় নাই। অর্থাৎ সময় হয়েছে, ক্ষমতায় থাকতে হবে, অ্যাকশন করতে হবে, নির্বাচন হয়েছিল। লক্ষ্য করে দেখেছেন ৯১-এর পর থেকে কিন্তু এখন 5 বছর পর নির্বাচন হচ্ছে। এটা কি আপনারা চান না? যাই আসুক ক্ষমতায়, যেভাবে নির্বাচন আসুক, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা তো পাকিস্তানের উত্তরসূরি। পাকিস্তানের ৭৭ বছরে 23টা পার্লামেন্ট হয়েছে, একটা পার্লামেন্ট 5 বছর টিকে নাই। আপনারা কি চান বাংলাদেশও 3-3.5 বছর নির্বাচন হোক, সরকার প্রধানকে হত্যা করা হোক, সেদিকে আবার আমরা চলে যাই? আপনারা যদি ধারাবাহিকতা থাকতেন, যদি 24-এ নির্বাচন করতেন, ক্ষমতায় না গেলেও অনেক সিট পেতেন। এটাকে আপনারা মানতে পারছেন না। আপনারা ক্ষমতার গ্যারান্টি, ক্ষমতায় যখন যেতে পারবেন তখন নির্বাচন করবেন, বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার কথা উত্তর দিচ্ছেন না। না না, উনি ঘটছে কিনা না, এটা দেখেন একটা নির্বাচন হয়েছে, আপনার নির্বাচন নিতে বলেন, উনি বলছে যে এই যে মানে জোসেফ এন্ড এদের যে ইয়ে করা হয়েছে, ক্ষমা প্রদর্শন করা হয়েছে, যে প্রক্রিয়াটা হয়েছে, সেটাকে আইন অনুযায়ী হয়েছে। আমি সেটা বলছি না, আমি বলছি রাষ্ট্রপতি ক্ষমা দিয়েছেন, তারপরে আমি আলোচনা করতে চাই, এই আলোচনার কথা এটা উনি বিবেচনা নিয়েছেন, কোনটা উনি রাষ্ট্রপতি জানেন না, রাউন্ডে ওনাকে যে রাষ্ট্রপতি আমি তো সমালোচনা করতে পারি না, কথা বলতে পারি না, জানেন না ফাইল ঠিক মতো। আমার সেটা বিষয় না, রাষ্ট্রপতি সই করেছেন, সেটার উপর আমার কোনো কমেন্ট নাই, আমার কোনো মন্তব্য নাই, থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। এবং উনি যে কোনো ধরনের আসামিকে উনি ইয়ে করতে পারেন, যেহেতু ওনাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে। কিন্তু যে প্রক্রিয়া রাষ্ট্রপতির কাছে ফাইল পাঠানো, সেই প্রক্রিয়াটাই ভুল। আপনি তো প্রক্রিয়াটা কোথাও চ্যালেঞ্জ করেন নাই। এটা আমি এখন করতেছি না, এখানে চ্যালেঞ্জ করতে হবে না, এখন তো হয়ে গেছে। উনি বলছেন যে অলরেডি এটা এই চ্যালেঞ্জের জায়গা না, এই ডিসকাশন ডিবেট থাকবেই। আপনি নির্বাচন করে ভোট কেন্দ্রে যেতে হবে, টক শোতে বললে তো হবে না। এটা আপনার ফিল্ড তো হলো নির্বাচন। আরে নির্বাচন না, আপনি আগে দেশের আইন বা প্রতিষ্ঠানের প্রতি মানুষ। মেজর জেনারেল আমসামিন, এখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এর মধ্যে নির্বাচনের প্রসঙ্গ এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবেন। পাশাপাশি এই যে যেই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে যে অভিযোগ, তার মধ্যে একটি তো দুর্নীতির কথা বলা হচ্ছে, তাতে করে আপনার কাছে মনে হয় কিনা, আপনি দীর্ঘদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, যে যুক্তরাষ্ট্রকে আরেকটি নতুন উইন্ডো ওপেন করলো কিনা এই অর্থ পাচারের বিষয়ে, এবং ইতোমধ্যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, আমরা তো জানি অনেকের অর্থ পাচারের অভিযোগ আছে, তাদেরও কি একটা মানে শঙ্কিত হওয়ার বা তাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পরবর্তীতে আসতে পারে, এরকমও কি বিষয়গুলো থাকবে কিনা? আমার তো মনে হয় যে যুক্তরাষ্ট্রের অবশ্যই এর পিছনে বড় একটা হয়তো উদ্দেশ্য আছে। যুক্তরাষ্ট্র যে সন্তুষ্ট নয় আমাদের উপরে, সেটা তারা মুখে কখনো বলেন না। মুখে বলেন যে হ্যাঁ আমরা সম্পর্ক রেখে চলবো, সম্পর্ক এগিয়ে নেব, যেটা ডোনাল্ড ট্রাম্প বলে গেলেন। তার পরেই যে এই ঘটনাটা হলো, যে পুরনো ঘটনাকে নতুন করে তারা তুলে নিয়ে আসলেন ব্যাপকভাবে, সেটা তো একটা গুরু রহস্য, অত গুরু রহস্য আর নাই। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তারা একটা বার্তা দিলেন আমাদের সরকারকে। এই বার্তাটা অনেকদিন পরে আসলো, সেই র্যাবের স্যাংশনের পর বা বেনাজিরের স্যাংশনের পর, এতদিন পরে হঠাৎ বলা যায় কোনো প্রসঙ্গই ছিল না, তার মধ্যে এটা তারা তুলে নিয়ে আসছে বড় আকারে। এই উদ্দেশ্যটা কি হতে পারে, সেটা হয়তো সরকারকে একটা মেসেজ দিচ্ছে। আমি জানি না, আমার ধারণা এখানে কোনো জিও পলিটিক্যাল বিষয় আছে কিনা, কিন্তু আমরা জানি যে সাম্প্রতিককালে বাংলাদেশ চীনের দিকে একটু ঝুঁকে পড়ছে। এই যে হয়তো কূটনৈতিক আলোচনা ডোনাল্ড লু সেটা আলোচনা করেছেন কিনা আমরা জানি না, এটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আসেনি,
কিন্তু সন্দেহ করা যায় এটা হবে, হতে পারে। আর এখন এটা এক ধরনের একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যে বাংলাদেশ যেন সেই দিকে ঝুঁকে না পড়ে। আর একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে গ্লোবাল সাউথ নিয়ে কথা হচ্ছে, ব্রিক্স নিয়ে কথা হচ্ছে, ডলারাইজেশন নিয়ে কথা হচ্ছে, এগুলোর মধ্যে বাংলাদেশ, রাশিয়া, চায়না, ইন্ডিয়া জড়িত আছে। এগুলোর মধ্যে বাংলাদেশে কি অবস্থান হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমার মনে হয় এটা একটা চাপের সৃষ্টির ব্যবস্থা হতে পারে, যদিও বাহ্যিক ভাবে এটা আমি বলবো ভালো কথা যে গণতন্ত্রের সংস্কৃতি বাংলাদেশে গড়ে তোলার জন্য একটা চাপ সৃষ্টি হচ্ছে, মানবাধিকারের চাপ সৃষ্টি হচ্ছে এবং আইনের শাসনের চাপ সৃষ্টি হচ্ছে, দুর্নীতি বিরোধী একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। জনগণের মধ্যেও কিন্তু এগুলো দাগ কাটছে। এটা একটা পজিটিভ দিক। আমরা যদি পজিটিভলি নেই তাহলে আমাদের যে আমরা নৈতিক সমাজে যেটা বলি, আমাদের রাজনীতি দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছে, আশা করি মাইন্ড করবেন না, কিন্তু যদি মূল্যায়ন করা হয় নির্মোহভাবে এই শুরু থেকে এ পর্যন্ত, আমাদের এটা মানতেই হবে যে অনিয়ম, অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাস আমাদের রাজনীতির একটা অংশ হয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখবেন, এবং আমরা সবাই এর জন্য দায়ী। ইংরেজি বলে ক্রাইম, কারাপশন, ভায়োলেন্স has become integral part of our political culture, অপসংস্কৃতি, যার ফলে সব দলই সাফার করছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। আমি তো অনুরোধ করব যারা রাজনীতিতে আছেন, চিন্তা করে দেখেন আমাদের এই রাজনৈতিক অপসংস্কৃতি কিভাবে নৈতিক চরিত্র ধ্বংস করে ফেলেছে সবার, রাজনীতিবিদদের, প্রশাসনের, ব্যবসা বাণিজ্যের, ব্যাংকারদেরও। এই বিষয়টা যদি আমরা শিক্ষা নিতে পারি, আমরা যদি আলোচনা নিয়ে আসি আভ্যন্তরীণ ভাবে, প্রত্যেকটা দলের মধ্যে বলবো নৈতিক মূল্যবোধের প্রয়োজন, নৈতিক মূল্যবোধের গুরুত্ব রাজনীতিতে এবং রাষ্ট্রকে পুনরায় গড়ে তোলার একটা প্রচেষ্টা। এরপরে আমি বলবো যে সামরিক বাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। এইটা বলা যায় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের শেষ রক্ষা। এই প্রতিষ্ঠানকে দুর্বল করা যাবে না। এটা স্বাধীনতা, সার্বভৌমত্বকে দুর্বল করার এই নামান্তর। ভালো করে ভেবে রাখেন, এটা পার্লামেন্টের দায়িত্ব। যারা সংসদে আছেন, সামরিক বাহিনী বা যে কোনো গুরুত্বপূর্ণ পদায়নের জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পদায়নের জন্য একমাত্র ক্ষমতা দেওয়া হয়েছে সরকার প্রধানকে। এটা অগণতান্ত্রিক। মনে হয় গণতান্ত্রিক দেশগুলোতে এরকম ক্ষমতা দেওয়া হয় না যে এক ব্যক্তির হাতে নির্ভর করছে এই পদায়নগুলো করা। এখানে সংসদের, আমি তো মনে করি নৈতিক সমাজে আমাদের যে মুক্তি সংঘ আছে তাতে আমরা বলেছি যে সরকার প্রধানের ক্ষমতা কমানো দরকার, বিশেষ করে নিয়োগের ব্যাপারে, এবং জাতীয় সংসদের ক্ষমতা বাড়ানো দরকার। এবং যে প্রস্তাবগুলো, যেটা আমরা দেখি উন্নত দেশে, আমেরিকাও দেখি, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব রাখতে পারেন, সংসদীয় কমিটি সেগুলোকে বিচার বিবেচনা করে দেখবে পুঙ্খানুপুঙ্খ, দরকার হলে শুনানি করুক, কে সেনাপ্রধান হবে, কে সামরিক জেনারেল হবে, কে রাষ্ট্রদূত হবে, কে সিএজি হবে, কে নির্বাচন কমিশনার হবে, কে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হবেন। এগুলোর মাধ্যমে দিলে পরে আমাদের মনে হয় গণতান্ত্রিক পরিবেশটা অনেকখানি উন্নত হতে পারে। ধন্যবাদ। আমসা আমিন, নির্বাচন প্রসঙ্গে কিছু যুক্ত করবেন? আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, আর যে কথাটা তুললেন এই যে আমাদের এমপি আনার, এটা অত্যন্ত দুঃখজনক, সুখবহ ব্যাপার। বিষয়টা অনেক রকমের রহস্যে জড়িত, কানাঘুষটা অনেক হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের জাতীয় সংসদের জন্য এটা অবমাননাকর। একজন সংসদ সদস্য বিদেশে যাচ্ছেন, তার সম্পর্কে কোনো তথ্য কারো কাছে নেই, ওনার নিরাপত্তা, বিদেশে যাচ্ছেন উনি তো সংসদ সদস্য হিসেবেই যাচ্ছেন, যদিও সরকারি নয়, ব্যক্তিগত চিকিৎসার জন্য, তবুও তো একটা মর্যাদার বিষয় আছে। কি করে এটা গায়েব হতে পারে? অতীতে আমরা দেখেছি যে বিরোধী দলের নেতারা নিখোঁজ, দেশে নিখোঁজ হলে বিদেশে তাদের খোঁজ পাওয়া যায়। এখন অত্যন্ত দুঃখজনক যে সরকারি দলের একজন
সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে তারপরে তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। বিভিন্ন গুঞ্জন আছে, এই কলকাতা পুলিশের কথা আছে যে উনি নিহত হয়েছেন। এটাও আমি আপনাদের সাথে একমত যে কলকাতা পুলিশ বা ভারতীয় পুলিশ তো অনেক দক্ষ, তারা এতদিনও এটা সুরাহা করতে পারছেন না। জি, যে তার dead body অসংখ্য কোথায় ধন্যবাদ আছে। মেজর জেনারেল আমসামিন। আমরা এই আলোচনায় এগিয়ে নিতে পারছি না, আপনাকে ধন্যবাদ। ডক্টর রিপন, যে বিষয়টি আসলে এসছে সর্বশেষ, যে সংসদ সদস্য উনি তো প্রয়াতই হয়েছেন, আমি 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 জেনারেল আমসামিনের বক্তব্যের সাথে নিঃসন্দেহে একমত যে এটা সংসদের জন্য যে বিশেষ করে আপনার এই আমিডামি নির্বাচন যেভাবে হোক না তার পদবিটা একটা এমপি। তো এই যে বাংলাদেশের এমপি বলে আপনার ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলোতে যে প্রচারটা হচ্ছে, সেখানে আনুষঙ্গিকভাবে ওনার সাথে আর বাদবাকি যে ঘটনাগুলো যেভাবে প্রচার হচ্ছে, এটা মানে দেশের জন্য অবমাননাজনক, অবশ্যই পার্লামেন্টের জন্য নিঃসন্দেহে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে ভবিষ্যতে মানে পলিটিক্যাল পার্টিগুলোর উচিত হবে কোন জাতীয় লোকজনের নমিনেশন পাওয়া উচিত, হ্যাঁ, সেগুলোর ব্যাপারে একটু মানে কেয়ারফুল থাকতে হবে। ওই আপনার আক্ষেপ তো দীর্ঘদিন থেকেই আছে, মানে আপনার যে আপনার ইন্টারপোলে রেড অ্যালার্ট নোটিশ টোটিস জারি করতে, এটা তো শোভন না যে আপনার ওই যে এমপির আপনার মানে কি বলে মারা গেছে বা এই ধরনের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে, সেখানে নারীর সংশ্লেষ আছে, নানান ব্যাপার স্যাপারগুলো শোনা যাচ্ছে। আমি কথাটা আলোচনা বাড়াতে চাই না, কারণ এটা আসলে তার পরিবারের জন্য মানে আপনার কি বলে নিঃসন্দেহে। কিন্তু আপনারা রিপু কেন বলছেন যে বন্ধু রাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নেই, যেটি সাধারণ সম্পাদক বলছেন সরকার দলের, যে আপনাদেরও স্থায়ী সদস্য জনাব সালাউদ্দিন উনি তো নিরাপদেই ছিলেন? না, উনি কথাটা এইভাবে বলেননি। আমরা বলেছি যে বন্ধু রাষ্ট্রেও তো মানে আপনার মানে বাংলাদেশের একজন নাগরিক বলেন, এমপি বলেন, সে নিরাপদ। আমরা বন্ধু রাষ্ট্রে উল্লেখ করেছি, কিন্তু শাসক দলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে ভারতকে আপনারা শত্রু রাষ্ট্র মনে করেন। আমরা কি বলেছি? আমরা তো বন্ধু রাষ্ট্র বলেছি। উনি বলেছেন নিরাপত্তা নেই। উনি বলেছেন সালাউদ্দিন সাহেব কিভাবে নিরাপদ? সালাউদ্দিন সাহেবকে তো ওনারাই এক্সপোর্ট করেছেন। মিস্টার সালাউদ্দিন ও আমার মানে কর্মী ছিল, আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট, উনি তখন মহসিন হল শাখার জয়েন্ট কনভেনার ছিলেন। হ্যাঁ, তো মানে তিনি পরবর্তীতে আমাদের পার্টির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। সালাউদ্দিন আহমেদ কোন পরিস্থিতিতে কোন পরিপ্রেক্ষিতে অ্যাবডাক্টেড হয়েছেন, ভারতে তিনি কিভাবে গেলেন, এই সমস্ত কিছু আপনার জানেন। তার বিরুদ্ধে আপনার মানে কি বলে আপনার মানে অবৈধ অনুপ্রবেশের মামলা ভারত সরকার দিল। পরবর্তীতে ইট ইজ প্রুভড যে তিনি অবৈধ মানে অনুপ্রবেশ করেন নাই, তাকে পাঠানো হয়েছে, পুশ করা হয়েছে, সোজা কথা। তো তিনি পুশ করা অবস্থার মধ্যে ভারতে আছেন, তার তো পাসপোর্টও নাই, সত্যি কথা। তো তিনি ভারতের এটা এখন যেহেতু বাংলাদেশ সরকার তাকে পুশ করেছে, তো সুতরাং ভারত সরকারের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া, খুবই স্বাভাবিক। এটা তো একটা ভালো প্রসঙ্গে ওবায়দুল কাদের সাহেব তুলেছেন। এই সালাউদ্দিনকে তো তারাই আপনার মানে অপহরণ করেছেন তাদের লোকজন দিয়ে, এবং সীমানা পার করে ওখানে নিক্ষেপ করেছেন। তো এটা একটা মানুষের জীবনে এতগুলো বছর কেড়ে নেওয়া হলো, তার ফ্যামিলি থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো। ইটস নট গুড। আসলে মনে করতে হবে কি, আমি আজিজ আহমদ, আমি আমার একটা ইউটিউব চ্যানেলে আমি একটা কথা বলছিলাম যে পাপ বাপেরও ছাড়ে না। আজকে আজিজ আহমদ যে সোশ্যালি হিউমিলেটেড হচ্ছেন, এই সোশ্যালি হিউমিলেটেড হওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম জড়িত হচ্ছে। আবার উনি নিজে সরকারকে একটু বাজানোর জন্য মানে ওনার সাইডে নেওয়ার জন্য বলছে সরকারও হেয় হচ্ছে। আরে মিয়া মশাই, তোমার মতন লোকই তো সরকারকে হেয় করছে। আর হ্যাঁ, সরকার যতটুকু হেয় হচ্ছে, তোমার মতো লোককে সরকার এই জায়গা পর্যন্ত উত্তোলন করা, পদায়ন করা এবং তোমাকে ফুলানো ফাঁপায় এই জায়গায় আনার জন্য সরকার। ধন্যবাদ। এবিএম রিয়াজুল কবির কাউসার, শেষ করবো আমরা। না, ওই মেজর জেনারেল আমসামিন সাহেব অনেকগুলি কথা বলেছেন, মুরব্বী হিসেবে কথাগুলি গ্রহণযোগ্য, কিন্তু আমার মনে হচ্ছে ওনার একটা রাগ অভিমান আছে। উনি দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলেন এবং আমি যতটুকু জানি দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন। আপনাদের দলের এমপি আমি এরপর ওটাতে আমি যেতে চাই না। অর্থাৎ রাজনীতিতে এসে উনি রাজনীতি সমাজে কমেন্ট করেছেন, এটা কিন্তু ঠিক না। উনি যদি একদম সাবেক সামরিক কর্মকর্তা হতেন আমি সব মেনে নিতাম, কিন্তু উনি কিন্তু রাজনীতিতে ছিলেন, রাজনীতি করতে আমি ওনার অবজারভেশন নির্বাচন করেছেন না। উনি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, নৈতিক স্খলন যে বলেছেন, এটা সবারই দায়িত্ব। না, উনি সব দলের কথা কিন্তু বলেছেন না, কিন্তু এখন যদি বলেন, আমার মনে হয়েছে যে উনি একটু রাগ অভিমান থেকে কথাগুলি বলছেন। ওনার মতামতগুলো আমি নিতে চাই। পলিটিশিয়ানরা দেশটা যেহেতু চালাবে, তাদেরই দেশ তো পলিটিশিয়ানই চালাবে। এখন তো আর ওই ৭৭-এর বা ৮২-এর সামরিক শাসনের কোনো সুযোগ নাই।
কিন্তু কে ক্ষমতায় থাকবে এটা বিষয় কিন্তু রাজনৈতিক দল নির্বাচনের ক্ষমতায় আসবে। হ্যাঁ, সো আমি মনে করি কি যে সমস্যা হতেই পারে, ঘটনা দুর্ঘটনা করতেই পারে, দেখতে হবে এটা কোন অবস্থায় কখন কিভাবে হচ্ছে, এবং এখানে কিন্তু আমাদের দেশকে প্রায়োরিটি দেওয়া দরকার, রাষ্ট্র, রাইট, তাই না? দলের বাইরেও আছে, সেটা বুঝতে করতে হবে। আমরা এমন অবস্থায় চলে যাই নাই যে কিছু করতে পারছি না। অবশ্যই আমরা তো এখনো অনেক সূচকে এগিয়ে আছি, হচ্ছে মাঝে মাঝে ঘটনা হচ্ছে, যেমন সূচকে আগে যেমন পাসারের সূচকে, যেমন এই কলকাতার এমপির কথা বললেন। প্রথমত সাধারণত আমি যতটুকু জানি যে কোনো এমপি দেশের বাইরে গেলে মাননীয় স্পিকারকে জানাতে হয়, এবং ওই দেশে গেলে ওই দূতাবাসে একটা মেসেজ দিতে হয়। আসলে এখানে কিন্তু কোনোটাই হয় নাই। উনি চিকিৎসার জন্য গেছেন। যাই হোক, এটা তো স্পিকাররা জানাবেন। যাই হোক, এইসব কমিউনিকেশন হয় নাই বলে, ব্যর্থ হয়েছে বলে কিন্তু ওনাকে ট্রেস করা যাচ্ছে না। তাহলে একটা কানেক্টিভিটি থাকতো কোথাও না কোথাও, কিন্তু সেটা হয় না বলে এটা হয়েছে। আমি মনে করি আপনার খেয়াল আছে উনি কিন্তু কানেক্টিভিটি রাখতে চান নাই, উনি এইজন্য উনি গোপালের পাশে বসছিলেন। এটা হলো পার্সোনাল, গোপালকে বলছেন আমি একটা ভিআইপি, না ওইটা পাই পার্সোনাল। আমি বলছি এখানে জাতীয় সংসদকে অবহিত করা উচিত। উনি যে দেশে গেছেন সেখানে দূতাবাসকে অবহিত করা, আমি দেশে আসি, তাইলে হয়তো কি উনি ওয়েল কানেক্টেড থাকতেন, যার জন্য এই সমস্যাটা হয়েছে। বোধহয় উনি এটা চান নাই, এটা ওনার ডিফারেন্ট থিং। এখন যে বলছেন ওনাকে পাওয়া যাচ্ছে না, এই জন্য তো এই অবস্থা সৃষ্টি হতো। পুলিশ বাহিনীও সেটা পাচ্ছেন না। ওনারা বলছেন উনি এখানে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু ডেড বডি কোথায় এটা কিন্তু ওনারা ট্রেস করতে পারে। এটা ভেরি ইন্টারেস্টিং, কারণ এটা তো আমাদের পুলিশ বাহিনীকে করতে পারবে না। তা আমরা মনে করি ভারতের এই, আপনি কি মনে করেন এফবিআই কে সংস্থা, যেহেতু ইন্ডিয়ান পুলিশের এফবিআই তো অন্য দেশের, এফবিআই তো আপনি ইন্ডিয়ান সিআইবি কে তো খাটো করে ধরেন কেন? আগে দেখতে দেন, যেহেতু এখন পর্যন্ত পারে না। না আমরা মনে করি ভারত এনাফ। তারপরে এফবিআই ব্যাপারটা মাথায় রাখতে পারি আমরা, যেটা এটা ভারত চিন্তা করবে, ভারত সরকার চিন্তা করবে, যেহেতু আমাদের বাংলাদেশের পুলিশের যাওয়ার সুযোগ নেই এখানে। তবে হ্যাঁ, আমাদের ডিবির সাথে আমরা শুনেছি ওয়েল কানেক্টেড হচ্ছে, তারা সব তথ্য করছে, ওখান থেকে সিসিটিভিতে কাদের ছবি দেখেছে, এসব লোককে কিন্তু ঢাকায় শনাক্ত করা হয়েছে, অলরেডি তাদেরকে আইনের আওতা আনা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে এটা বেরিয়ে আসবে মোটামুটি। তবে ব্যাপারটা খুব দুঃখজনক, এটা দেশের জন্য দুঃখজনক, আনোয়ার আজিম এমপির জন্য দুঃখজনক, তার পরিবারের জন্য দুঃখজনক। এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।